স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতে এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১৯৪ পয়েন্ট। লেনদেন ৩৪০ কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে ১,৭৩৩ কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে ২,৬৫৮ কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৪০টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,৪৬০ পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর এবার মার্কেট বিশ্লেষণ জানাবেন IDLC সিকিউরিটিজ হাউসের রিসার্চ টিমের পক্ষে মোহাম্মদ তাসনিম। এই সপ্তাহে আমরা আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ৫,১৯৪ পয়েন্ট শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ৫ পয়েন্ট কম। মুভারের ক্ষেত্রে সবচেয়ে বেশি পজিটিভলি ইম্প্যাক্ট রেখেছে ব্যাংক সেক্টর, ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টর, এবং অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে মিসেলেনিয়াস সেক্টর, টেলিকম, আইটি এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার। অপরদিকে টার্নওভার এবং প্রাইস চেঞ্জ নিয়েও আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৩৪৬ কোটিতে এসে দাঁড়িয়েছে গত সপ্তাহে ৩৪৮ কোটি থেকে কম। এবং এই সপ্তাহে আমরা দেখতে পাই যে ব্যাংক, ফার্মা কেমিক্যালস, ফুড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এই 5টি সেক্টর টার্নওভারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে আমরা যদি মূল্য পরিবর্তন বা প্রাইস চেঞ্জ নিয়ে কথা বলতে যাই তাহলে দেখা যায় আইটি, টেলিকম, মিসেলেনিয়াস, পেপার অ্যান্ড প্রিন্টিং এবং মিউচুয়াল ফান্ড সবচেয়ে এগিয়ে রয়েছে এই সপ্তাহে। আমরা যদি আরো কোম্পানি স্পেসিফিক ভাবে দেখতে চাই তাহলে দেখা যায় ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, রবি, ওরিয়ান ইনফ্লেশন এবং খান ব্রাদার্স অ্যাভারেজ ডেইলি টার্নওভারের দিক থেকে এই সপ্তাহে সবচেয়ে লিডিং পজিশনে রয়েছে। আবার অপরদিকে মূল্য পরিবর্তনের দিক থেকে KPPL, খান ব্রাদার্স, সুরিদ, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড এবং সাউথ বাংলা ব্যাংক সবচেয়ে এগিয়ে রয়েছে। এবং মূল্য পরিবর্তনের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেশন নেক্সট, স্ট্যান্ডার্ড সিরামিক্স, ওরায়ন ইনফ্লেশন, দুলামিয়া কটন এবং কেয়া কসমেটিক। আমরা যদি শেয়ার বাজার থেকে বেরিয়ে এই সপ্তাহে সামগ্রিক অর্থনীতি নিয়ে কথা বলতে চাই তাহলে প্রথমেই আমাদের বলতে হয় আমরা গত বছর ২০২৪ সালে প্রায় $৫০ বিলিয়ন মতো এক্সপোর্ট করেছি এবং ডিসেম্বর মাসে এই আমাদের এক্সপোর্টের পরিমাণ প্রায় 18% বৃদ্ধি পেয়েছিল। আমরা গত বছর জানতে পেরেছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি আলোচনা হয়েছিল যে যদি ইনফ্লেশন কন্ট্রোলের মধ্যে আসে তাহলে মুদ্রা সংকোচন নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না। সেই হিসাবে আমরা গত বছরের ডিসেম্বর মাসে দেখতে পেরেছি আমাদের ইনফ্লেশনটা কমে এসেছে। সো আমরা সেই হিসাবে আসলে বলতে পারি যে মুদ্রানীতিতে আসলে সংকোচন নীতি থেকে বাংলাদেশ ব্যাংক সরে আসবে না। পলিসি রেট বা অন্যান্য রেট যে খুব বেশি বাড়তে পারে সেরকম সম্ভাবনাও হয়তো দেখা যাচ্ছে না। আর একটু পজিটিভ দিক নিয়ে কথা বলতে চাই তাহলে দেখা যায় যে আমাদের ইনফ্লেশন ডিসেম্বর মাসে 10.89% নেমে এসেছে 11.34% থেকে। এছাড়াও এর সাথে সাথে আমরা গত ডিসেম্বর মাসে যে বৈদেশিক মুদ্রার একটি অস্থিতিশীলতা আমরা লক্ষ্য করেছি, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয় যে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট ১২০ টাকা থেকে ১২২ টাকাতে উন্নীত করা হয় এবং ম্যাক্সিমাম ডলার স্প্রেড ১ টাকাতে ১ টাকা করে নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলশ্রুতিতে আমরা আশা করতে পারি যে বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্থিতিশীলতা আসবে। দর্শক, শেয়ার বাজারে ভালো কোম্পানি না আসার অভিযোগ নতুন নয়। খোদ সরকারের নীতি নির্ধারণী মহল থেকে ভালো IPO আনার জন্য চেষ্টা করা হলেও মিলছে না সুফল। দেশের অন্যতম বড় ব্যবসায়িক গ্রুপ আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্মী ৫০,০০০-এর ওপরে। ৩৬-এর বেশি কোম্পানি নিয়ে ব্যবসা করা গ্রুপটির টার্নওভার বছরে ৪০,০০০ কোটির ওপরে। তবুও তারা নেই শেয়ার বাজারে, কেন? সে বিষয়ে জানবো আকিজ ভেঞ্চার লিমিটেডের CMO জনাব মাইদুল ইসলামের কাছে। শেয়ার বাজারে আসার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে প্রত্যেকটা কোম্পানিকে আসতে হয়। আমরা প্রথম থেকেই আকিজ গ্রুপ দেখবেন যে যেই ধরনের কনসার্নগুলো নিয়ে কাজ করে আমরা চেষ্টা করেছি এই কনসার্নগুলোকে মূলত প্রথমে প্রফিটেবল করার জন্য আসলে ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা এখন পর্যন্ত আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের নিজস্ব অর্থায়নেই করতে পারছে এবং আমরা জানি ভবিষ্যতে আমরা এই গ্রুপটাকে আরও বড় করে করব এবং যেহেতু গ্রুপ ভালো করছে এবং আমরা আশা করি যে আমাদের যদি জনগণের সম্পৃক্ততা যেখানে আমরা শেয়ার মার্কেটে যদি আমরা আনতে পারি, এখানে দেখা যাবে যে আমরা আরও কনফিডেন্টলি হয়তো বা দেশে ব্যবসাটাকে এস্টাবলিশ করতে পারবো।
আর আমাদের যে পরিকল্পনা আছে এই পরিকল্পনা অনুযায়ী আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন কার্যক্রমগুলো আগাচ্ছি, যে হয়তোবা দেখা যাবে যে আপনারা হয়তোবা 1 বছর 2 বছরের মধ্যে আকিস ফুড অ্যান্ড বেভারেজকে শেয়ার মার্কেটে এনলিস্টমেন্টের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা আশাবাদী। দর্শক, শেয়ার বাজারকে পেছনে ফেলার অন্যতম কারণ ছিল ফ্লোর প্রাইস আরোপ। বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশীয় বড় বিনিয়োগও এ কারণে হারিয়েছে আস্থা। তার উপর বিও অ্যাকাউন্ট জব্দ করে রাখায় তৈরি হয়েছে নানা সমস্যা। শুধু এক বেক্সিমকোর সালমান এফ রহমানের সঙ্গে সম্পৃক্ত অ্যাকাউন্টের সংখ্যাই 127টি। তার সঙ্গে জব্দ হওয়া আরও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট তো রয়েছেই। চলমান এই সমস্যা থেকে কিভাবে সমাধানে আসা যায় সে বিষয়ে জানবো প্রাইম ব্যাংক সিকিউরিটিজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে। ফ্লোর প্রাইসের মাধ্যমে আমরা এই জিনিসটাকে, এই বেসিক যে মার্কেটের একটা মেকানিজম, এইটাকে ডিস্টার্ব করে ফেলেছি। তো এর ফলে দেখা যাচ্ছে যে গত কয়েক বছরে বিদেশিরা এমনি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং এই ফ্লোর প্রাইসের কারণে যাদের ইনভেস্টমেন্টের ইচ্ছে ছিল তারাও বাংলাদেশ তাদের ইনভেস্টমেন্টটা নিয়ে আসেনি এবং অনেকেই এখান থেকে ইনভেস্টমেন্টটা উইথড্র করেছে। বেশ কিছু অ্যাকাউন্ট, প্রায় 200 অ্যাকাউন্টের মতো বা তারা একটা ফ্রিজ করে রেখেছেন। এখন যেটা সমস্যা হলো যে যারা মার্জিন লেন্ডার, তাদের মার্জিন লোনগুলো এখানে আটকে আছে। তারা শেয়ারের দাম পড়ে গেলেও সেখানে ফোরসেল করতে পারছেন না, তাদের ইন্টারেস্ট রিকভারি প্রসেসটা থমকে আছে। সো এটা লেন্ডারদের পার্সপেক্টিভে একটা সমস্যা। প্লাস হচ্ছে যে মার্কেটে এই ধরনের বিনিয়োগকারীরা তারা একটা সিগনিফিক্যান্ট ভলিউমে কন্ট্রিবিউট করেন। তাদের যে ইনভেস্টমেন্টের টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও যথেষ্ট সিগনিফিক্যান্ট। সো এই সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট যাদের আছে তাদের অ্যাকাউন্টটা যদি পুরোপুরি ফ্রিজ হয়ে থাকে তাহলে তো মার্কেটের ওভারঅল অ্যাক্টিভিটি কমে যায়। এমন করা যেতে পারে যে ফাইনের যে অংশটুকু আছে সেই অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু একটা ব্লক ফ্রি করে দেওয়া যেতে পারে, যাতে এখানে টার্নওভার হয়। এই অ্যাকাউন্টগুলো টার্নওভার জন্য এটা যদি উন্মুক্ত করা যায় তাহলে এটা করা যেতে পারে। আর অথবা এমনও হতে পারে যে তাদেরকে টার্নওভার করতে দিলাম, ট্রানজ্যাকশন করতে দিলাম, কিন্তু কোনো ফান্ড উইথড্রল আমরা পারমিট করলাম না, রেগুলেটররা পারমিট করলেন না, সেক্ষেত্রেও অ্যাকাউন্টগুলো ট্রানজ্যাকশানে তারা ফেরত আসবে। দর্শক, ক্রাইটেরিয়া পরিপূর্ণ না করায় ডিএসসি এক্স থেকে গেল বছর 83 কোম্পানি ছিটকে পড়ে, যে কারণে বর্তমানে যে সূচক আমরা দেখছি তা আসলে প্রকৃত নয়। চলতি জানুয়ারি মাসে আবার সমন্বয় হবে ডিএসসি সূচক, যার প্রভাব পড়বে শেয়ার বাজারে। তো বছরের মিড জানুয়ারিতে আমরা ইন্ডেক্সের রিব্যালেন্সিংটা হয়েছিল এবং 1 বছর পরে আবার এটা রিব্যালেন্সিংটা হবে ডিএসসি এক্সের। সো ডিএসসি এক্স থেকে 83টা স্টকস বাদ পড়ে গিয়েছিল, বিকজ তারা মিনিমাম যে ট্রেডিং টার্নওভার রিকোয়ারমেন্টটা ছিল সেই জিনিসটা তারা মিট আপ করতে পারে নাই। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে এই 83টা স্টকসের অধিকাংশই আবার ডিএসসি এক্সে ফেরত আসবে এবং এই স্টকসগুলো যেহেতু ইন্ডেক্সের বাইরে ছিল, সো এদের যে প্রাইস ফলটা সেটা ইন্ডেক্সে রিফ্লেক্টেড না। সো এরা ইন্ডেক্সের ইনক্লুডেড হলে হয়তো বা ইন্ডেক্সের ট্রু পিকচারটা আমাদের সামনে এটা আবার ধরা পড়বে এবং পুরো মার্কেটের পারফরমেন্সটা, ওভারঅল মার্কেটের পারফরমেন্সটা আমাদের বুঝতে একটা সহজ হবে। বিনিয়োগ শিক্ষার আজকের পর্বে জানাবো শেয়ার বাজারে বিনিয়োগ করলে কি কি ট্যাক্স বা কর সুবিধা পাওয়া যায়। আপনার যদি ব্যক্তিগত টিন নাম্বার থেকে থাকে তাহলে বাধ্যতামূলকভাবে আপনাকে প্রতি বছর দিতে হয় আয়কর রিটার্ন। শেয়ার বাজারে বিনিয়োগ করলে সে বিনিয়োগের ওপর 15% পর্যন্ত কর রেয়াত পাওয়া যায়। এছাড়া ব্যক্তি শ্রেণীর সাধারণ বিনিয়োগকারী শেয়ার ব্যবসা থেকে 50 লাখ টাকা পর্যন্ত যদি ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফা করে তাহলেও দিতে হবে না ট্যাক্স। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। উত্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক গেল 5 দিনে 0.57% বেড়ে দাঁড়িয়েছে 42,635 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.62% বেড়ে দাঁড়িয়েছে 5,918 পয়েন্ট। ইউরোপের শেয়ার বাজারের মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.16% বেড়ে দাঁড়িয়েছে 8,320 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 2.06% বেড়ে দাঁড়িয়েছে 20,317 পয়েন্ট। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে চাঙ্গা থাকলেও
পতনে রয়েছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 1.7% কমে দাঁড়িয়েছে 39,190 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাইসি কম্পোজিট 0.84% কমে দাঁড়িয়েছে 3,184 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.86% কমে দাঁড়িয়েছে 77,722 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 664 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,13,277 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।